নমস্কার। শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বামাচরণের জন্মের সময় নাকিপুরের যদু চক্রবর্তী বলেছিলেন, এ ছেলে একদিন রাজা হবে। যদু চক্রবর্তী এই অঞ্চলের একজন বড় জ্যোতিষী, তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মটির পরে বহু বছর কেটে গিয়েছে। রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালো প্রহরী হওয়ার লক্ষণও বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না। অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়তো। 4th ক্লাসে ওঠার সময় ফেল করে সে লেখাপড়া ছেড়ে দিলে। বললে, ছোট ছোট ছেলেরা উঠবে নিচ থেকে আমার ক্লাসে, তাদের সঙ্গে পড়তে লজ্জা করে। সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না। মামারা বললেন, লেখাপড়া যদি না করো বাবু, তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে, বাড়ি চলে যাও। বাড়ি এসে যখন সে বসলো, তখন তার বয়স 14-15 বছর। পাড়া গায়ে বাড়ি, সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না। এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে। তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন। বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে, তাহলে রেলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা ঢেঁকি কলও আনিয়ে দিলেন আর টেলিগ্রাফ শেখার একখানা বই। বামাচরণ সর্বদা গম্ভীর চালে চলতে থাকে। সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে। আর একটা মজা ছিল তার, সে তাদের নানা রকমের বৈষয়িক উপদেশ দিত। যেমন, হয়তো ছেলেদের দল ওদের বাড়ির সামনে কদবেল গাছে উঠে মহা হইচই করছে। ও এসে গম্ভীর মুখে বললে, এই সব নাম, গাছ থেকে নাম। বামাচরণ বললে, কদবেল তো খাচ্ছিস, এদিকে ঘরের অনেকের যে চাল নেই সে খোঁজ রাখিস। শুধু কদবেলে কি আর পেট ভরবে? যা, যাতে 2 পয়সা রোজগার হয় তার চেষ্টা কর গে যা। বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো। পাড়া গাঁ জায়গা, সকলেই অবস্থা অল্প বিস্তর খারাপ। প্রত্যেক ছেলেই জানে তার বাপ মা অবস্থা ভালো নয়। অতএব বামাচরণের কথা অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো। তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল। এই সময় ওর ভগ্নিপতি এসে ওকে ঢেঁকি কল দিয়ে গেলেন। গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেঁকি কলটাতে টরে টক্কা অভ্যাস করছে। ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, দোল নেই, রাস নেই, শনিবার রবিবার নেই। সে কি অধ্যবসায়! দ্রোণাচার্যর কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধহয় এত অধ্যবসায়, এত মনোযোগ দেখায়নি। তা তিনি মালভূমিতে কাঠের পাখি বিদ্ধ করে যতই নাম করুক কি। বছরখানেক টেলিগ্রাফ শেখার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলে, কিন্তু অদৃষ্টের দোষে কিছুই হলো না। গাঁয়ের ছেলেদের সে বলতো, জানিস, ERR রেলের TI সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে, তার নিজের হাতে সই আছে, লিখেছে এখন চাকরি হবে না, পোস্ট খালি নেই, খালি হলেই জানাবে, দাঁড়া। তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো, এই দেখ। কিন্তু এত করেও কিছু হলো না। মাসের পর মাস গেল, TI সাহেবের সে চিঠি আর পৌঁছালো না। হঠাৎ মেঘভাঙা আকাশে একদিন চাঁদ উঠল। বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির। যখন তিনি মেহেরপুরে, সেই সময় বম্পাস সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সাহেব নাজির মশাইকে খুব খাতির করতেন, ভালোও বাসতেন। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী মণ্ডপে বসে সমবেত বৃদ্ধমণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প বলতেন। বম্পাস সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি। ছোকরা সিভিলিয়ান, নতুন বিলেত থেকে এসেছে, তখন ট্রেজারি অফিসে হিসেব রাখতে যান বেরিয়ে যেত। আমায় বলতো, শোনো নাজির, এ আমার পোষাবে না, গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে প্রাণ বেরুলু। কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতুম। সে গ্রামে গভর্নমেন্ট চাকরি বামাচরণের বাবা ছাড়া আর কেউ করেননি। সবাই হাঁ করে থাক। পেনশনও ভোগ করছেন তিনি আজ 22-23 বছর,
কি তার বেশি হবে। বামাচরণের বয়স যখন 18-19 বছর, তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পার সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিং এসেছে। তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে। বম্পার সাহেবও আর ছোকরা নেই, 50-এর ওপর বয়স হয়েছে। পুরনো নাজিরকে চিনতে পারলেন, জিজ্ঞাসা করলেন, আমি তোমার কি উপকার করতে পারি নাজির? এক কথায় বামাচরণের চাকরি হয়ে গেল। খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে, জমি জরিপ হচ্ছে। বামাচরণের বাবা একগাল হেসে সকলকে কথাটা জানালেন। বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো। গায়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছেন ভেতরে আর ঘরের বারান্দায়, তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিং এ গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন। সাহেব বললেন, নাজির, তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ। বামাচরণ চাকরি করতে গেল, তার সঙ্গে বৃদ্ধ পিতা গেলেন। কারণ বামাচরণের মা বললেন, ছেলেকে অতদূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না। আবার সেই অদৃষ্ট এসে বাধা দিল। মাস দুয়েকের মধ্যেই বামাচরণের বাবা ছেলেকে নিয়ে বাড়ি এলেন। শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়েছে। সেখানে নাকি থাকার কষ্ট, নদীর জল নোনা, কাছেই সুন্দরবন, সন্ধ্যার পর বাঘের ভয়, জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয়। সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে? বামাচরণের বাবা বললেন, কোনো ভয় নেই, আমি আবার যাচ্ছি সাহেবের কাছে, এবার একটা ভালো জায়গায় চাকরি যাতে হয়। কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছেন, না জানিয়ে চাকরি ছেড়ে দিয়ে এসছে যে। সাহেবের আর্দালি বললে, সাহেবের এখন দেখা করার সময় হবে না। বামাচরণের বাবা এতটা ভাবেননি। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল। তারপর আর বেশি দিন বাঁচেননি। ক্রমে দিন চলে গেল, বামাচরণেরও বয়স হয়ে উঠল। বাবা বেঁচে থাকাতেই তার বিবাহ দিয়ে গেছিলেন। দু একটি ছেলেপুলেও হলো। গ্রামে যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতেন, তাদের মধ্যে অনেকেই এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে, দু একজন ভালো চাকরিও পেয়েছে। বাপের পেনশনের টাকায় সংসার চলত। বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়তেই বামাচরণ চোখে অন্ধকার দেখল। নিজের ছেলে মেয়ে 2-3টি, এক বিধবা ভগ্নী বাড়িতে, তারও 2-3টি ছেলে মেয়ে, বৃদ্ধ মা, অনেকগুলি পুষ্যি খেত, চলে কিসে এতগুলো প্রাণীর? এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে। বেলা পড়ে এসেছে, কচুরিপানার দামগুলো উজান মুখে চলেছে। বোধহয় জোয়ার এলো। সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে। রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে নদীর বাঁকের মুখে। জায়গাটা চারিদিকে নির্জন। এখন তার মনে হলো খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আজ 14-15 বছর হবে। হঠাৎ উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি? পাড়টা যেখানে খুব উঁচু ও চওড়া, হাত 30-40 উঁচু, সে যেখানে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধহয়। 2-1 দিন হলো। সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে। অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা মাটির মধ্যে। বামাচরণের চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে, বহুকাল আগে, খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল, অনেক লোকের বাস ছিল। কলসিটা জমির ওপর থেকে হাত 4-5 নিচে পোতা অবস্থায় রয়েছে। সেকেলে লোকে কলসি করে টাকা পুঁতি রেখে দিত। এ নিশ্চয়ই টাকার কলসি। বামাচরণ এদিক ওদিক চারদিক চেয়ে দেখল আর কেউ কাছাকাছি আছে কিনা। স্থানটা নির্জন, অন্য লোক এদিকে আসে না। কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই। তাছাড়া মোটে কাল রাত্রিরেই এই পাড় ভেঙেছে। কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি? কেই বা তারপর এসেছে এদিকে? অবশ্য নৌকা থেকে দেখতে পাওয়ার কথা, কিন্তু জেলে ডেঙি এত দূর আসে না। গাঁ থেকে কদমতলা পর্যন্ত তাদের দৌড়। এত দূরে কেউ কোমর জাল পাতে না। বামাচরণ সেখানে আর দাঁড়ালে না, ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো। তাকে এখানে কেউ দেখে না ফেলে। বাড়িতে এসে সে ভাবতে বসলো, এখন সে কি করবে। আজ রাত্রি অবশ্য কলসিটা তুলে আনতে হবে, কিন্তু একা সে কি করে পারবে? জমির ওপরের থেকে খোঁড়া অসম্ভব। যদি শাবলের ঘা লেগে কলসিটা নদীর গর্ভে পড়ে যায়, তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে, নয়তো বা ডুবে যাবে। তা নয়,
নিচ থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত। তারপর সন্তর্পণে খুঁড়ে কলসিটা বার করতে হবে। তাতে অন্তত দুজন লোকের দরকার। মই নিচ থেকে একজন ধরে থাকা চাই। কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়ার দরকার। অনেক ভাবনা চিন্তার পর বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়ার ঠিক করলো। নিতাই এই 12 বছরে পড়েছে, গ্রাম্য স্কুলে পড়ে, খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে। বামাচরণ ছেলেকে বললে, তোর মাকে বলিস নে রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায়। পিতা পুত্রে মই, শাবল, একগাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছের তলায় এসে দাঁড়ালো। বুকের মধ্যে টিপ করছে বামাচরণের, কি জানি কি হয়। বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার। বাবার কথায় সে এসেছে। কেন এসেছে তার বাবা তাকে বলেননি, কিন্তু সেই জিনিসটা খানিকটা আন্দাজা করে নিয়েছিল। নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের খুঁটনিতে বড় মাছ জিইয়ে রেখেছে। সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে। কিন্তু মই কি হবে? জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল। বাবাকে বললে, বাবা এত দূরে জেলেরা কোমর জাল ফেলে না, এ তো চটকা তলার বাঁক। তার বাবা ওর মুখের দিকে চেয়ে বলল, জেলের সঙ্গে আমার কি দরকার, নে মইটা এখানে বেশ করে লাগা। অতি কষ্টে বামাচরণ মই বেয়ে ওপরে উঠল। নিতাই খুব অবাক হয়ে গিয়েছে। পাড়ের ওপর মই দিয়ে কি হবে, কি আছে ওখানে? সে একটু হতাশও হয়েছে। বড় মাছ নয়। তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শিকড় কি মুঠো গাছের শেকড় তুলতে এসেছে। অনেক সময় রাতেই ওষুধের গাছ তুলতে হয়, সে জানে। তারও ভয় করছিল। চারিদিক অন্ধকার, নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে। এখানে ভূতের উপদ্রবের কথাও অনেকে বলে। শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয়। নিতাইয়ের গাটা ছমছম করে উঠল। তার বাবা ওপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো। সে নিচ থেকে অন্ধকারে তেমন কিছুই দেখতে পাচ্ছে না। বাবা কি খুঁজছে? এবার সে বললে, কি বাবা, মুঠো শেকড়? বামাচরণ চাপা গলায় বলল, আহ চুপ কর না, মই ধরে থাক, তোর সে কথায় কি দরকার? নিতাই চুপ করে রইল। কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে? সে অন্ধকারের মধ্যে মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল। বাবার ভয়ে কিছু বলতে পারছিল না। অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামলো। নিতাই অবাক হয়ে বলল, কি বাবা এতে? চুপ কর না, কেবল চেঁচামেচি, তোর সব কথায় কি দরকার? শাবল আর মইটা নিতে পারবি একলা? কেউ না দেখে এজন্য বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল। বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয়। কি জানি যদি সে এ অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনে পড়ে যায়। বামাচরণের বুকের মধ্যে টিপ টিপ করছে। কলসিটা বেজায় ভারী, নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি। কলসিটার মুখ একখানা পাথরের ছোট্ট খুঁড়ি দিয়ে চাপা ছিল। বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না। বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে। স্ত্রীকে বললে, একটা আলো নিয়ে এসো তো। ওর আর বিলম্ব সইছে না, এখনই সে কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে। বিস্ময়ের সুরে বললে, কলসিটাতে কি মরার কলসির মতন দেখতে, এটা আনলে কোথা থেকে গো? অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ শাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে কালো আলকাতার মতন কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল। নিতাইয়ের মা অবাক। স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে? রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে দেখো তো। বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কষ্ট, তবে সব বৃথা? রূপার গুঁড়োর একটুও নেই কলসিতে? কোথায় এক কলসি টাকা বা মোহর, আর তার বদলে এগুলো কি কালো কালো অদৃষ্ট, একেই বলে। সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না। সত্যি তার অদৃষ্ট ভালো না। এমন জায়গায় পোতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোলো কালো আলকাতরা। না হলে বাম সাহেবের দেওয়া চাকরি সে ছেড়ে দিয়ে আসে, পেয়ে হারানো তার অদৃষ্ট। পরদিন সকালে লোকজনকে আলকাতরার মতন জিনিসটা দেখাতে কেউ কিছুই বলতে পারলে না। অবশেষে মামুদপুরের বাজারে বুড়ো কবিরাজ মহাশয় দেখে বললেন, এ পুরনো ঘি, বহুকালের পুরনো ঘি,
কতটা আছে? এর দাম খুব। বিক্রি করবে? কলকাতায় বউবাজারে সেনেদের দোকানে পেলেই নেবে। বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো। বউবাজারে সেনেদের মস্ত কবিরাজি দোকান। সারা ভারতবর্ষ কেন, পৃথিবীর সঙ্গে ওদের কারবার। ঘি দেখে তারা বলল, হ্যাঁ, জিনিসটা খুবই ভালো, অন্তত 200 বছরের পুরনো। তোমাদের ঘরে ছিল? বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে। তারপর দরদরস্ত চলল। ওরা 7 টাকার বেশি দিতে রাজি নয়। তারপরে উঠল 10 টাকায়, তার বেশি কিছুতেই নয়। বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ 2 টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলত। একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওনাদের কথাবার্তা শুনছিলেন। তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আমি খয়রারগড়ের বাজার ম্যানেজার। আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনেছিলাম। রাজার মায়ের বয়স হয়েছে, হাঁপ কাশের অসুখ। পুরনো ঘি কিনতেই আমি কলকাতায় এসেছি এদের দোকানে। এত বছরের পুরনো ঘি কলকাতায় কোনো দোকানে নাই। আমি আপনাদের জিনিস নেব, 100 টাকা সেরের দাম দেব, ওজন করুন মাল। এ কলসিতে মোট 1250 ঘি ছিল, কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরো বেশি ছিল, কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায়। বাকিটা ওরা নতুন কলসিতে পুড়ে এনেছিল। ঘি বিক্রি করে মোট পাওয়া গেল 1250 টাকা। যদু চক্রবর্তী জ্যোতিষী ছিল বড়, সে মিথ্যে বলেনি। এখনো তো বামাচরণের অনন্ত কাল পড়ে রয়েছে। রাজা হওয়ার আশ্চর্যটা কি? আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।